বরফে ঢাকা রাশিয়ার এক পাহাড়। সেই পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে 9 জন তরুণ হাইকারের মৃতদেহ। কেউ অর্ধনগ্ন, কারো জিভ ছেঁড়া, কারো বুক থেতলে গেছে, কিন্তু শরীরের বাইরে কোনো আঘাতের চিহ্ন নেই। যা হয়েছে সব ভেতর থেকে। এমনকি তারা যে তাঁবু গেড়েছিল সেই তাঁবুগুলো ভেতর থেকে ছেঁড়া ছিল, যেন কিছু একটা তাদের তাড়া করছিল। কিন্তু প্রশ্ন হলো, কি এমন ছিল বরফের মাঝে যা তাদের এমন এক ভয়ঙ্কর মৃত্যুতে ঠেলে দিল? এটাই হলো দিয়াতলভ পাস রহস্য। এই ঘটনার আজ 60 বছর পেরিয়ে গেছে, কিন্তু এই ঘটনার রহস্য এখনো অমীমাংসিত, এবং আজও মানুষ বিশ্বাস করে এর পেছনে আছে লুকানো শক্তি, সামরিক গোপনতা বা ভিনগ্রহের সম্পর্ক। 1959 সালের জানুয়ারি মাস, উরাল পলিটেকনিক ইনস্টিটিউটের 10 জন যুবক ছাত্র প্ল্যানিং করলো তারা হাইকিংয়ে যাবে। সেই পাহাড় সম্পর্কে তাদের আগে থেকেই ধারণা ছিল যে এটা খুবই কঠিন একটা জায়গা। তাই তারা সিদ্ধান্ত নিল যে তাদের সাথে একজন গাইড নিবে যে এই পাহাড়ের রাস্তা সম্পর্কে খুব ভালো করে জানে। তাদের নেতৃত্বে ছিলেন ইগোর দিয়াতলভ, 23 বছর বয়সী এক তরুণ ছাত্র। তাদের উদ্দেশ্য ছিল হাইকিং রুটের G3 ক্যাটাগরি সম্পন্ন করা। হাইকিংয়ের রাস্তার কয়েক রকম ধরন থাকে, এর মধ্যে G3 সবচেয়ে কঠিনতম পথ। তাদের কোনো ধারণা ছিল না এই কঠিন পথ তাদের কোথায় নিয়ে যাবে। তারা ছিল অভিজ্ঞ এবং সাহসী। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ তারা হাইকিংয়ের জন্য বেরিয়ে পড়ে, কিন্তু অভিযানের এক পর্যায়ে একজন অসুস্থ হয়ে যায়। সবার সাহায্যের মাধ্যমে তাকে বাড়ি ফিরিয়ে দেওয়া হয় এবং বাকি 9 জন এগিয়ে যায় মৃত্যুর পথে, যা পরে নাম পায় দিয়াতলভ পাস। তাদের উদ্দেশ্য ছিল পাহাড়ের মধ্যে 1 থেকে 2 দিন থাকবে। তারপর একে একে অনেকগুলো দিন পেরিয়ে যায়, কিন্তু তারা আর বাড়ি ফেরে না। খোঁজ না মেলায় 20 ফেব্রুয়ারি একটি উদ্ধারকারী দল পাঠানো হয়। এই উদ্ধারকারী দল সেখানে যে জিনিসটা দেখতে পেয়েছিল সেটা শুনে সবার গলা শুকিয়ে যায়। রেস্কিউ টিমের সবার প্রথম তাঁবুর দিকে নজর যায়, আর দেখতে পায় সবগুলো তাঁবু ছিঁড়া অবস্থায় পড়ে আছে। আরও একটু ভালো করে নজর দিতেই বুঝতে পারলো তাঁবুগুলো সব ভেতর থেকে ছিঁড়া হয়েছে, কিন্তু ভেতরে কেউ ছিল না। বরফে ছিল পায়ের ছাপ, যেগুলো ধীরে ধীরে বরফে মিশে গেছে। রেস্কিউ টিম ভালো করে আশেপাশে তাকাতেই 2 জন হাইকারের মৃতদেহ দেখতে পায়। সবচেয়ে অদ্ভুত বিষয়টি ছিল এদের গায়ে কাপড় ছিল না, আর এই 2 জনের হাত পুড়ে গিয়েছিল। একবার ভেবে দেখুন, এত ঠান্ডা জায়গা যেখানে টেম্পারেচার সবসময় মাইনাসে থাকে, সেখানে এদের গায়ে কোনো কাপড় নেই। প্রথম 2 জনের দেহ পাওয়া যায় গাছের নিচে। তাদের আশেপাশে ছিল ছিঁড়া কাপড় ও পোশাক, কিন্তু পরবর্তীতে জানা যায় এগুলো তাদের ছিল না, এগুলো ছিল অন্য হাইকারদের। তাঁবুর দিকে ফেরার পথে আরও 3 জনের মৃতদেহ পাওয়া যায়। তাদেরও মৃত্যু প্রথম 2 জনের মতোই হয়েছিল। 9 জনের মধ্যে 5 জনকে খুঁজে পাওয়া যায়, কিন্তু বাকি 4 জনের খোঁজ অনেক খোঁজার পরেও পাওয়া যায়নি। 2 মাস পর সেখানের সরকার আবারও একটি রেস্কিউ মিশন ওই জায়গাতে পাঠায়। এইবার খুব ভালো করে খোঁজার পর বরফের নিচে বাকি 4 জনের মৃতদেহ পাওয়া যায়। তবে এই 4 জনের মৃত্যু আগের 5 জনের মতো ছিল না, এদের মৃত্যু ছিল আরও বেশি ভয়ঙ্কর। উদ্ধারকারীদের মধ্যে একজনের জিভ ছিঁড়ে ফেলা হয়েছিল, একজনের চোখ ছিল না, আর আরেকজনের মুখ ও মাথার হাড় ভেঙে চূর্ণ করে দেওয়া হয়েছিল, অথচ দেহের বাইরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। এই মৃত্যুগুলো দেখে স্পষ্ট বোঝা যায় যে এই মৃত্যুগুলো কোনো বরফ ধসের জন্য হয়নি, এটা যেন এক অদৃশ্য শক্তির আঘাত। অটোপসি রিপোর্ট অনুযায়ী তদন্তকারীরা জানায় মৃত্যুর কারণ হাইপোথার্মিয়া। কিন্তু প্রশ্ন তো থেকেই যায়, কেন তারা বিনা কাপড়ে তাঁবু ছেড়ে বেরোলো? কেন কেউ কেউ অন্যের কাপড় পরেছিল? আর কেনই বা তাদের কাপড়ে রেডিয়েশন পাওয়া গেল? আর সবচেয়ে বড় কথা হলো, তাঁবুর মধ্যে কি এমন ঘটেছিল যে তারা আতঙ্কে তাঁবু ছেড়ে পালিয়ে গিয়েছিল বরফের মধ্যে, যেখানে তারা খুব ভালো করেই জানতো বিনা কাপড়ে বাইরে গেলে মৃত্যু নিশ্চিত। রাশিয়া সরকারের মতে তারা তুষারধস থেকে বাঁচতে তাঁবু ছেড়ে দৌড়েছিল, কিন্তু তখনকার স্লোপ বা বরফের ধরন ধ্বংসের জন্য উপযুক্ত ছিল না, আর তাঁবুগুলো প্রায় অক্ষত ছিল, শুধু ভেতর থেকে ছেঁড়া ছিল। এই ঘটনার পর কিছু থিওরি আমাদের সামনে নিয়ে আসা হয়। লোকাল মানুষদের মতে সেই এলাকায় গোপন রাডার ও পারমাণবিক পরীক্ষা চলছিল। রেডিয়েশনের উপস্থিতি এবং ভয়ঙ্কর অভ্যন্তরীণ আঘাত সবকিছুই ইঙ্গিত দেয় সরকার কিছু একটা লুকাচ্ছে। ইনফ্রাসাউন্ড এক বিশেষ ধরনের বাতাস, যেটা কম্পন তৈরি করে। এই শব্দে মানুষের মস্তিষ্কে ভয় ও বিভ্রান্তি তৈরি হয়। তারা ঘাবড়ে গিয়ে তখন উল্টাপাল্টা সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তগুলো এমন যে তারা সুস্থ মাথায় কখনো এগুলো ভাববে না। স্থানীয় মানসি উপজাতিরা জায়গাটিকে বলতো মৃত্যুর জায়গা। হাইকাররা প্রথম যেদিন হাইকিংয়ে যায় সেদিন অনেকেই আকাশে কিছু অদ্ভুত আলো দেখেছিল। হয়তো তারা ছিল ভিনগ্রহের প্রাণী, অথবা এমন কিছু যা আমরা বুঝতে পারি না। স্থানীয়রা বলেন তারা মাঝে মাঝেই বরফের মধ্যে অনেক বড় বড় পায়ের ছাপ দেখতে পান। এছাড়াও অনেকে বলেন বরফের মধ্যে অনেক বড় সাইজের একটি দানব রয়েছে। এই দানব দেখতে কিছুটা মানুষের মতো, কিন্তু শরীরে অনেক লোম রয়েছে। এই দানবকে আমরা ইয়েতি নামেও চিনে থাকি। পৃথিবীর প্রায় অনেক জায়গাতে এই দানবকে দেখতে পাওয়ার ঘটনা শোনা যায়। হাইকারদের মৃত্যুর পেছনে তাহলে কি এই দানবের হাত রয়েছে, নাকি রয়েছে অন্য কিছু? 2019 সালে রাশিয়ান সরকার আবারও কেসটি ওপেন করে, কিন্তু আগের মতো এবারও তারা সবকিছু লুকানোর চেষ্টা করে। তারা বলেন তুষারচাপের দুর্ঘটনার ফলে মৃত্যু হয়েছে, কিন্তু এই নতুন উত্তর পুরনো প্রশ্নগুলোকে কখনোই মুছে দিতে পারবে না।
কারো জিভ ছিল না, কারো চোখ ছিল না, এমনকি তাদের কাপড়ে রেডিয়েশন পর্যন্ত পাওয়া গেছে। এগুলো কি শুধুই ঘটনা, নাকি এক গভীর গোপন বাস্তবতা যেটা কখনোই আমরা জানতে পারবো না? আপনাদের মতে এই ঘটনা কিভাবে হলো? এর পেছনে কি সত্যিই সামরিক শক্তি রয়েছে, নাকি এলিয়েন, নাকি রয়েছে কোনো অতিপ্রাকৃত শক্তি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এরকম রহস্যময় ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন।